আমি আমার বেড়ে ওঠার একটা গল্প বলি। ঠিক বেড়ে ওঠা বললে মুশকিল। আমি আমার যে কাজিন কিংবা আমার যে বড় বোন, তাদের সঙ্গে আমার এক ধরনের মিথস্ক্রিয়া ছিল সেটা। এবং সেটা যে খুব আনন্দ দেয় তাও না, আবার সেটা যে খুব কষ্টকর তাও না। কিন্তু এ ওই মেমোরিটা আমার জন্য খুব, মানে আপনার কি বলে এটাকে, মানে মানুষ বলে না স্মৃতি, আমার একটা স্মৃতি আছে, এমন একটা স্মৃতি আরকি। আমার খালাতো বোন, তার নাম হলো কাজল। হুম? তো তার ভালো নাম নাসরিন। তো খালাতো বোন মানে হলো আমার বড় খালার বড় মেয়ে। হুম? তো আমাদের ওই ছোটবেলার ওই সময়টায় আমার বড় বোন, আমার ছোট খালা, আমার খালাতো বোন এরা একসঙ্গে থাকতো। আরেকজন ছিল, সে হলো আমার মামা। আমার মামা মানে আমার নানুর বোনের ছেলে। হুম? তার নাম নজরুল। তারা প্রায় সমবয়সী। তো সমবয়সীদের মধ্যেই আমার খালাতো বোন যে কাজল, হুম? কাজল একটু বড়। তো কাজল বড় হওয়ার কারণে কাজল সবাইকে একটু, মানে বলে না মা যেমন বাচ্চাদেরকে আতালে রাখে, খুব যত্ন করে রাখে, ও আমাদের সবাইকে একটু যত্ন করে রাখতো। যত্ন করে রাখার কেন প্রয়োজন হইলো, এটা তো বিষয়। সেটা হলো আমার নানা তখন খুব অসুস্থ। ওই সময়টায় আমাদের ছোটবেলায় নানার দীর্ঘদিন পর্যন্ত লিভারের রোগে তিনি ভুগছেন। এবং আমার আব্বু, তিনি তাবলিগে গেছেন। তখন আব্বু কেবল তাবলিগ করা শুরু করছেন এবং তিনি প্রথমবার যখন চিল্লায় যান, হুম, তখন তিনি একসাথে 4 মাসের চিল্লায় চলে গেছেন। আব্বু যখন তাবলিগে যান, 4 মাসের জন্য চলে যান, তখন প্রথমবারের জন্য আমাদের তো আব্বুর বেতনের টাকা আমাদের বাসায় আসছে এবং আমরা বেশ ভালোই চলছি। কিন্তু আব্বু যখন আর ফিরছিলেন না, তখন মানে ব্যাংকের তার বিল বন্ধ হয়ে গেছে। মানে তিনি হলো গিয়ে একটা প্রেয়ার দিয়ে চলে গেছেন, তার আসলে ছুটি মঞ্জুর হয় নাই। হুম? তো যেহেতু বন্ধ হয়ে গেছে, আমাদের কাছে তো অর্থ করি নাই। ফলে আমরা আমাদের গ্রামের বাড়ি চলে গেছি। আমাদের নানা বাড়ি এবং দাদা বাড়ি পাশাপাশি। মানে একই বাড়ির মধ্যেই পাশাপাশি 2টা ঘর আরকি, কাছাকাছি 2টা ঘর। তো আমরা সেখানে চলে গেলাম। নানা ওই সময় অসুস্থ। তো নানা তখন হলি ফ্যামিলি হসপিটালে ভর্তি। সেই হসপিটালে নানার সঙ্গে কখনো আমার বড় খালা থাকেন, কখনো আম্মু থাকেন, বা আম্মু বড় খালা দুজনই থাকেন। তো এখন তাহলে বাড়িতে থাকেন কারা? বাড়িতে আমরা থাকি, বাচ্চারা থাকি। কখনো আমার নানু থাকেন, কখনো নানু থাকেন না। নানু কখনো হসপিটালে চলে যান। মানে এটা একদম রোটেশন করা। আম্মু কখনো থাকেন, কখনো বড় খালা থাকেন, কখনো নানু থাকেন, নানু থাকেন না। নানু যখন থাকেন তখন নানু আমাদের সবাইকে যত্ন করে রাখেন। আর নানু যখন থাকেন না, তখন হয়তো কোনো এক খালা রাখেন। আমাদের নানুর ঘরে একটা বড় খাট ছিল। আমরা সেই খাটে সবাই মিলে, আমার ছোট খালা, আমার বোন, আমার এই যে খালাতো বোন, তারা আমরা একসাথে ঘুমাইতাম। তো আমার খালাতো বোন আমাদের সবাইকে রাখতেন, ধরেন চাল তার আচার বানায় দিতেন। হুম? কিংবা ওদের খালাতো বোন খুবই পরিশ্রমী ছিল। মানে অত অল্প বয়সে একটা মেয়ে কেমনে যেন দায়িত্ববান হয়ে ওঠে, মানে একটা সংসার বোঝার মতো একটা ব্যাপার হয়ে ওঠে। এইটা এটা আমি এখন অনুভব করতে পারি যে এটা কেমনে একটা মেয়ে হয়তো হয়। মানে ছেলেরা এত রেসপন্সিবিলিটি বোঝে না। আমার মনে আছে যে আমার বড় খালা নাই, তো খালাতো বোন সে করছে, মানে শিম গাছ আছে না, শিম গাছ লাগাইছে, লতা দিয়ে রাখছে। এবং তখন শিমের কেজি ছিল 1 টাকা করে। আমাকে নিয়ে গেছে, ভাইয়া চল। তো আমি আর ও দুজন মিলে আমরা শিম কুড়াইতাম, ছিঁড়তাম। ছিঁড়ে সেটা হয়তো 10 কেজি শিম আমরা 10 টাকায় বিক্রি করে দিছি। বিক্রি করে আবার নানু বাড়ি চলে আসতেছি, কাছাকাছি বাড়িতে। ও হয়তো চালতার আচার বানাচ্ছে, চালতার আচার বানায়া আমাদেরকে মানে ই করতো, কি বলে, চেতানো বলে না, মানে দুষ্টামি করতো আর কি। যে বলতো তোমাকে দেওয়া হবে না কেন, অনেক ঝাল দিছি, তো তোমরা খেতে পারবা না। তো এখন তো খুব খারাপ লাগতো, কেমন কথা। আবার কখনো কখনো দরজা বন্ধ করে রাখতো, দরজা বন্ধ করে উপরে বৈশা হি হি করে হাসতো, কি হয়েছে, আমরা এখানে বসে খাইতেছি, আসলে কিছু খায় না। আমার নানার এখন যেখানে কবর, ওখানে একটা জামরুল গাছ আছে, আমরা বলি লকট। হুম? তো সেই গাছের এক একটা ডালে আমরা এক একজন বসতাম। আমরা এই স্মৃতিটা খুব মনে আছে যে আমার সেই মামা নজরুল মামা, তিনি এক ডালে, নাসরিন এক ডালে, আমার বোন এক ডালে, আমার ছোট খালা এক ডালে। কিংবা আমার খালাতো বোনের ওর আবার একটা ভাই আছে, মানে আমার খালাতো ভাই রুবেল, সে হয়তো এক ডালে। রুবেল আরেকটু ছোট, আমার থেকে যেহেতু ছোট, তো আর একটু বেশি ছোট। আমি আমার খালাতো ভাইদের মধ্যে আমি সবার বড়। আর খালাতো বোনদের মধ্যে এই কাজল সবচেয়ে বড়। তো এবং কখনো কখনো হয়তো যে ঘুমাবো, রাতের বেলা কাজল হয়তো গল্প বলতেছে। কখনো কখনো হয়তো যে আমরা যে ঘরে ঘুমাবো, ঘরে হয়তো অনেক মেহমান, আমরা ঘরে ঘুমানোর জায়গা পাই না, তো কোথায় ঘুমাবো? সামনে একটা ঘর ছিল, সেই ঘরটা হলো বিরান ঘর, মানে ঘরের লোকজন এখনো আসে নাই, কিন্তু একটা খাট পাতা আছে। তো কাজল হয়তো মানে আপনার কাঁথা কাপড় তোষক সবকিছু ওখানে নিয়ে আমাদের সবাইকে নিয়ে, ভাই বোনকে নিয়ে ওখানে ঘুমাচ্ছে। মানে ও হলো খুব যত্ন করে রাখতো, যে রান্না করা লাগে রান্না করতো, ভাত কখন খেতে হবে ও ভাত খাওয়াইতো, এমন। কাজলকে একবার জিনেও ধরলো। এরকম জেনে টেনে ধরে না, ভূতে ধরলো। সেটাও আমাদের ওখানটা গাব গাছ আছে, তো সেখান থেকে আসার পথে, ডাবিরকুল থেকে আসার পথে, ডাবিরকুল আমাদের বাজার, আসার পথে একদিন জেনে ধরলো। এবং কাজল খুব অস্থির করতেছে, বলে যে আমি ওখানে যাব, ওই গাব গাছে যাবো, এগুলো বলতে শুরু করলো। তো কানের মধ্যে দেয় না, ওই যে সরিষার তেল দেয়, এগুলো দিয়ে টিয়ে নানান টেকনিক করে ওর জিন ছাড়ানো হলো, এটা আমার মনে আছে আর কি। তো কাজলের যখন বিয়ে হয়, হুম, এটা আমাদের ভাই বোনের মধ্যে সবচেয়ে প্রথম বোনের বিয়া।
খালাতো বোন ভাই বোনের মধ্যে। তো কাজলের যখন বিয়ে হয় তখন মিল্লাত ভাইয়া ওই যে আহ বললাম না যার স্টুডিওতে প্রথম আমি বই পড়া শিখছি, হুম, ওই মিল্লাত ভাইয়ের সাথে বিয়ে হয়। মিল্লাত ভাইকে খুব পছন্দ, মানে ছেলে হিসেবে খুব পছন্দের। তো তখন কার যেটা হয় যে তাদের বাড়িতে ট্রলার নিয়ে যাইতে হয়, তখন ট্রলার আমাদের বরিশালে একটু খাল নদী নদী বেশি, তো তো মানুষ পালকির থেকে ট্রলারটা বেশি প্রেফার করে, যে এক বাড়ি থেকে আরেক বাড়িতে ট্রলার নিয়ে আসবে। এখন তো যেমন মাইক্রো নিয়ে যায়, তখন ওইটা একটা চল। তো কাজলকে যখন নিয়ে যাচ্ছে, কাজল আমাদেরকে বলতেছে যে ভাইয়া ওখানে বুঝি আমাকে কাজল কও। কাজল নামটা না ডাক নাম তো, ও বেশ এটা পছন্দ ছিল না। ওর ভালো নাম ছিল নাসরিন। তো আমরা যেন ওকে নাসরিন ডাকি, কাজল যেন না ডাকি, তাইলে হয়তো ওর একটু লজ্জা লাগতে পারে, একটু ছোট লাগতে পারে এমন। তো ওর সঙ্গে বিয়ের সঙ্গে আমরা নাইউর গেলাম, এবং নায়র যায় না যে কয়েকজন মিলে। নায়র গেলে যেটা হয় যে ওখানে নাশপতি সরবতি আপা তারা আছেন, এরকম লোকজন আছেন, তারা হয়তো রং দেয়, রং মাখামাখি করে না, এরপর কাদা মাখামাখি করে এরকম। তো এটা খুবই আমার জন্য খুবই বিব্রতকর, এবং এটা আমার ছোটবেলা থেকে পছন্দ না, এখনো পছন্দ না। কিন্তু ওখানে যেটা হয় যে রাতের বেলা ঘুম থেকে উঠে আপনাকে কাদা মাখাচ্ছে, হয়তো আপনাকে ঘুমাইতে দিচ্ছে না, কিন্তু কাজল এগুলো খুব বুঝতো। হুম। ও কি করতো, যে হয়তো ওই ওর যে খাটটা আছে না যেখানে ঘুমাইতো, তো খাটটা একটু ফাঁকা করে রাখছিল, ওই পাশে বেশ ফাঁকা। তো ওইখানে একটা আমাদের দেশ বলে হোগলা বা চাটাই, চাটাই পাইতে রাখতো। তো যদি এমন আসা শুরু করতো, তাহলে ও আস্তে করে ওই চাটাইতে আমাকে নামাই দিত, যে তুই ওখানে যা। তো আইসা দেখা গেল যে আমাকে খুঁজে পেতো না, যে বেআই, যদিও আমাদের বয়স কম, কিন্তু বেআইনটা অনেক বড়, বেআইরা অনেক ছোট ছোট। ওই বাড়িতে বসে একটা ব্যাপার হলো, সেটা হলো তখন সাইকেল ভাড়ায় চালানো যায়, ওই যে 2 টাকা করে আধা ঘন্টা, 4 টাকা 1 ঘন্টা। তো আমি আর আমার খালাতো ভাই, মানে কাজলের যিনি ছোট, মানে আমারও ছোট, কাজলের ছোট যে ভাইটা, ওকে নিয়ে আমরা সাইকেল ভাড়া নিলাম। ওদের ওইখানে একটা বাজার আছে, ওটাকে বলে 12 মাতবারের বাজার কিংবা মাতবরের হাট বলে, সেখান থেকে আমরা সাইকেল ভাড়া নিলাম। আমরা যখন সাইকেল ভাড়া নিলাম, কাছাকাছি আরো কিছু 1-2টা ছেলে তারাও ভাড়া নিল, এবং কিছু দুষ্টু ছেলেরা থাকেন, ওরা হলো কি আমাদের সাইকেলের সাথে বারবার শুধু লাগাই দিতে চায়। তো আমরা একটু জোরে চালাচ্ছি, একটা একটা ব্যাপার। এইগুলো করতে করতে গিয়া সাইকেল থেকে আমরা পড়ে গেলাম, এবং পরে গিয়ে আমার পাও, মানে এই যে পাজামা কেটে আমার পাও একটু কেটে গেল। আর রুবেল জি, মানে আমার যে ওই যে খালাতো ভাই, ওর মাথা ফেটে গেল, এবং মাথা ফেটে, মাথা থেকে মানে ফাটছে কিনা জানি না, কিন্তু মাথা থেকে এক জায়গা থেকে রক্ত বের হচ্ছে। তো এখন আমরা ভয় পাচ্ছি যে আমরা তো বিয়ে বাড়িতে আসছি, এখানে এসে এটা করলাম, এখন আমরা বিয়ে বাড়িতে ফিরবো কিনা। এই ভয়ে আমরা দুইজনের একজন আর বিয়ে বাড়িতে আর ফিরলাম না। রুবেল চলে গেল ওদের বাড়িতে, আমি চলে গেলাম আমাদের বাড়িতে, হাঁটতে হাঁটতে। বাড়ি থেকে তো বেশি দূরে না, মানে আমাদের বাজার আর একটা বাজার আর কি, দুজনে হাঁটতে 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 আমি আমাদের বাড়িতে চলে গেলাম, ওদের বাড়িতে চলে গেল। ওই সময় তো আর ফোনের যুগ যুগ না, আমাদের দুজনকে খোঁজা শুরু হয়েছে। খুঁজতে খুঁজতে আমাকে আমাদের বাড়িতে পাইলো, রুবেলের বাড়িতে পাইলো। শুধু পাইলো না, রুবেলের মাথা থেকে ব্লাড যাইতে যাইতে বালিশ ভিজে গেছে। হুম। এবং এটা কেমন একটা ব্যাপার, আমরা তো আসলে দুজনে কেউই বুঝি না। আমারও ওই হাঁটু যে কেটে গেছে, সেখানে গর্তের মতো হয়ে গেছে, এমন একটা অবস্থা। সেখানে আমাদের ব্যান্ডেজ, পরে আমাদেরকে ধইরা ডাক্তার কাছে নিয়ে গেছে, ওখানে ব্যান্ডেজ করছে। রুবেলের মাথা ওখানে একটু মানে কি বলে এটাকে, চুল ফেলে দিয়ে ওখানে ব্যান্ডেজ করতে হয়েছে। এই ঘটনাটা খুব করে মনে আছে। কাজলের সঙ্গে মাঝে মধ্যে দেখা হইতো, মানে রেয়া। কাজলের আব্বা থাকতেন, মানে আমার খালু থাকতেন বিদেশে, তিনি ক্যাসেট পাঠাইতেন রহিম রুকমানের গান বা এরকম কিছু। একটা পাঠাইলেন, কি বলে এটাকে, ক্যাসেট চালানোর যে একটা টেপ রেকর্ডার পাঠাইলেন। তো সেটার মধ্যে আমরা রহিম রুকমানের গান টান শুনি, এরকম একেবারে রিয়াল কেস কাজের সাথে দেখা হয়। আমাদের মিল্লাত ভাইয়া যে দুলা ভাই, তিনি আবার আঁকতে পারতেন খুব ভালো। তিনি কাজলের একটা বড় ছবি আঁকলেন, বড় এক ক্যানভাসে লম্বা, এবং কাজলের অনেক ঘন চুল ছিল, ও চুল ছাড়াই আছে এমন একটা ছবি আঁকলেন। এবং এই ছবিটা তিনি বাধাই করে তিনি ওর মানে রেখে দিচ্ছেন, ওর বেডরুমে। সেখানে কাজলের মেয়ে হইল মোহিনী এবং সুরভি, 2টা মেয়ে হইল। মোহিনী নাম কেন জানি না, তখন এই নামগুলো না আমাদের কাছে খুব মানে অদ্ভুত মনে হইতো, যে এই ধরনের নাম হয় নাকি। এবং মোহিনী আমাদের খুব পছন্দ করতো আমাদের। এরপর মনে পড়ে একবার আমরা মিলাদ ভাইদের বাড়ি গেলাম, কাজল, এরপর আর মনে পড়ে না যে কখনো কাজলদের বাড়িতে গেছি। তখন একটা মসজিদ নিয়ে খুব ঝামেলা হইতেছিল, ওখানে 2টা মসজিদ পাশাপাশি, ওটা দেখতে আমরা যাইতাম। তো মাঝে মধ্যে ঢুকতামই না। বহুদিন পরে আমি তখন হাজিপাড়া মাদ্রাসায় পড়ি, তখন আম্মু একদিন বললেন যে কাজল মারা গেছে। তো কাজল মারা যাবে, এইটা আমাদের জন্য খুব, মানে আমার জন্য খুব শকিং, আমি জানতাম না। কিন্তু আম্মু যে কথাটা বললেন, সেই কথাটা আমি এখনো আমি বুঝতে পারি না যে কি হয়েছিল। কাজল আসলে খুব অভিমানী মেয়ে ছিল, এই যে খুব রেসপন্সিবল একটা মেয়েরা যেরকম হয়। এবং ভাইয়ের সাথে খুব তর্কাতর্কি হয়েছে। যতটুকু শুনলাম সেটা হলো, ভাইয়ের সম্ভবত ওকে একটা থাপ্পড় দিছে, কাজল আসলে এটা নিতে পারে নাই। প্রচন্ড জ্বর হলো, এবং জ্বরের কারণে ও বাপের বাড়ি চলে আসলো। এবং আম্মু, আমার বড় খালা, কাজলকে নিয়ে হসপিটালে যাওয়ার পথে কাজল মারা গেছে সেই জ্বরের মধ্যে। আমার আমার ধারণা, আমি বোধহয় 3 বা 4 রাত আমি ঘুমাইতে পারিনি। আমি আমার কাকার বাসা ছিল মুরাদপুর, আমি মাদ্রাসা থেকে কাকার বাসায় আসলাম।
তো আয়শা হঠাৎ করে কাকা বলতেছেন যে কাজল মারা গেছে। তো কাজল হলো মায়ের পরে, আমাদের আব্বু আম্মু এর পরে মানে সবচেয়ে বড় আশ্রয়। মানে যদিও দেখা হইতো না, কিন্তু এটা মনে হইতো যে যদি আমি কোথাও কখনো না যাই বা বাড়িতেও কখনো না যাই, তাহলে আমি কাজলের কাছে যাব। হুম, কাজল আমাকে যত্ন করবে। ওর মেয়েরা বড় হয়েছে, হ্যাঁ, মেয়েদের বিয়েও হয়েছে। আমি সেই বিয়েতেও আমার কিছু কন্ট্রিবিউশন আছে, খুব অল্প। মেয়েদের আমি আর দেখতে পারি নাই কখনো, মানে ওরকম ওদের দিকে তাকাইতে পারি না কখনো। ওরা আসলে আমাকে খুঁজতো আমি মাঝে মধ্যে বাড়িতে গেলে, কিন্তু আমি মনে হয় না কখনো ওদের চেহারার দিকে তাকায় কথা বলতে পারছি। একদম অবিকল ওর মায়ের মতো হয়েছে মোহিনী।